আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনের প্রচারণা। অস্থাবর সম্পদ বৃদ্ধিতে এমপিদের পেছনে ফেলেছে উপজেলা চেয়ারম্যানরা, টিআইবির বিশ্লেষণ। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে লাল সবুজ পতাকা ওড়ালেন চট্টগ্রামের বাবর আলী। এবং ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে জামালপুরে সিএনজি অটোরিকশা চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট, ভোগান্তিতে সাধারণ মানুষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। মধ্যরাতে শেষ হচ্ছে দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনের প্রচারণা। এই দফায় বুধবার ভোট গ্রহণ হবে ১৫৭ উপজেলায়। এরই মধ্যে নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা ঠিক রাখতে মাঠে নেমেছে বিজিবি ও র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। প্রথম ধাপে কম ভোটের হারের রেকর্ড করায় দ্বিতীয় দফায় ভোটার উপস্থিতি বাড়ানোই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের জন্য। প্রতিনিধিদের তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। শেষ মুহূর্তে বিরামহীন প্রচারণায় প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে চষে বেড়াচ্ছেন গোটা নির্বাচনী এলাকা। এ দফায় চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় নির্বাচন হচ্ছে। দুই উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৮ জন প্রার্থী। ভোটারদের সমর্থন আদায়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান ও তার ছোট ভাই বর্তমান উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। এতে জমে উঠেছে চাচা ভাতিজার ভোটের লড়াই। একটা চাচা আর একটা ভাতিজা, এখন আমরা কোথায় যাই? তাকেই দেব ভোট যে বেশি যোগ্য হবে। নির্বাচনের পরিস্থিতি শান্ত রয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান। বরিশালও জমে উঠেছে ভাইয়ে ভাইয়ে ও চাচা ভাতিজার লড়াই। হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ ও তার আপন ভাই দলের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ এবং নজরুল ইসলাম ও তার আপন চাচা দেলোয়ার হোসেন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে করে ভিন্ন মাত্রা তৈরি হয়েছে ভোটের মাঠে। আমরা রাস্তাঘাট চাই যাতে উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে আমাদের সুযোগ সুবিধা, আমাদের খোঁজ খবর রাখে এবং আমাদের পাশে থাকে, এইটাই আমরা চাই। উন্নয়নের ছোঁয়া নাই, আমাদের উপজেলা পরিষদের যে উন্নয়ন এটা দৃশ্যমান না। 10 বছরে কি আসলে কাজ হয় নাই? আমাদের এখানে এমপি পঙ্কজ দেবনাথ, উনি একজন প্রার্থী উঠান বৈঠকে প্রতিনিয়ত ভোট চেয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমার যেটা মনে হচ্ছে এই দুটি উপজেলা যে প্রার্থীগণ রয়েছে তারা যথেষ্ট সচেতন এবং সার্বিক পরিবেশ একটা সুষ্ঠু নির্বাচনের অনুকূলে রয়েছে। দ্বিতীয় ধাপে রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলায় নির্বাচন হচ্ছে। এলাকার উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছেন প্রার্থীরা। প্রভাব বিস্তারের একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় চন্দ্রপুর বাজারে ওই হামলায় সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হন। 12 জন নেতা উন্নয়ন যাই, আমরা দেশের উন্নয়ন করতে হইব, আর আমরা ভোট দিমু। এরই মধ্যে নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা ঠিক রাখতে মাঠে নেমেছে বিজিবি, র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। ভোটের আগে ও পরে মোট 5 দিনের জন্য মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ফোর্স। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা চেয়ারম্যানরা সংসদ সদস্যদের পেছনে ফেলে দিয়েছে বলে জানিয়েছে টিআইবি। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থীদের দেয়া হলফনামা বিশ্লেষণ করে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন মানেই যেন সম্পদ বৃদ্ধির লাইসেন্স। এছাড়া দ্বিতীয় ধাপের ভোটে চেয়ারম্যান পদে মন্ত্রী, এমপিদের স্বজন রয়েছেন 17 জন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দেয়া হলফনামা বিশ্লেষণ করে ধানমন্ডিতে নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এ সময় উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের বিষয়ে উঠে আসে চাঞ্চল্যকর নানা তথ্য। অতীতে কোনো না কোনো মামলায় অভিযুক্ত ছিলেন এরকম 18.32% প্রার্থী এবার দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংস্থাটি জানায় 2019 সালের তুলনায় এবার উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের আয় বেড়েছে 140 গুণ, সম্পদ বেড়েছে 231 গুণ এবং আগের তুলনায় 3 গুণ বেশি হয়েছে কোটিপতি প্রার্থীর সংখ্যা। সাধারণত ধারণা করা হয় যে রাজনীতির সাথে এবং জনপ্রতিনিধিত্বের অবস্থানের সাথে নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ বা লাইসেন্সের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। সেটির যথার্থতা আমাদের এবারের এই ছোট্ট বিশ্লেষণটাতে আমরা দেখতে পেয়েছি। যারা জনপ্রতিনিধি ছিলেন
তাদের যে আয় বা সম্পত্তির বৃদ্ধি সেটা যারা জনপ্রতিনিধি ছিলেন না তাদের তুলনায় বেশি। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, দেশে নির্বাচনে চলছে অসুস্থ এক প্রতিযোগিতা। বড় রাজনৈতিক দলগুলো বজায় রাখতে পারছে না দলীয় শৃঙ্খলা। একটি দলের একচ্ছত্র প্রাধান্যের যে রাজনীতি সেটা স্থানীয় পর্যায়ে গভীরতর রূপ লাভ করছে। অর্থাৎ একদিক থেকে মোটা দাগে এক দলের একচ্ছত্র প্রাধান্য, অন্যদিক থেকে আবার স্থানীয় পর্যায়ে পরিবারতন্ত্রের বিকাশ ঘটছে, পাশাপাশি ঘটছে অন্তর্দ্বন্দ্ব। এদিকে মন্ত্রী এমপিদের স্বজনদের অংশগ্রহণের হার বেড়েছে প্রথম ধাপের তুলনায়। দ্বিতীয় ধাপের লড়াইয়ে চেয়ারম্যান পদে মন্ত্রী এমপিদের স্বজন রয়েছেন 17 জন। এছাড়া এবারে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীদের মধ্যে 71% ব্যবসায়ী বলে জানায় টিআইবি। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এবার বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের লাল সবুজের পতাকা ওড়ালেন চট্টগ্রামের পর্বতারোহী বাবর আলী। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন তিনি। বাংলাদেশ সময় সকাল 9:15 এভারেস্টের চূড়ায় পা রাখেন বাবর আলী। পেশায় চিকিৎসক বাবর হেঁটে চষে বেরিয়েছেন বাংলাদেশের 64 জেলা, সাইকেলে পাড়ি দিয়েছেন ভারত। এবার এভারেস্ট জয় করে গড়লেন ইতিহাস। বিস্তারিত তামান্না জেনিফারের রিপোর্টে। এভারেস্ট জয়ের লক্ষ্যে গত 1 এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন পেশায় চিকিৎসক বাবর আলী। প্রায় 1 সপ্তাহ ট্রেকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। সেখান থেকে শুরু মূল অভিযান। 33 বছর বয়সী বাবর আলী চট্টগ্রামের বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন MBBS। কিন্তু বিশ্বজয়ের নেশায় থিত হননি চিকিৎসা পেশায়। এভারেস্ট জয়ের আগে বাবর আলী সারগোরি, সুরিয়া পিক, মাউন্ট ইয়ানাম, মাউন্ট ফাব্রাং সহ জয় করেছেন উচ্চতম পর্বতের চূড়া। এবার এভারেস্ট জয় করে গড়লেন ইতিহাস। বেস ক্যাম্প টিমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফারহান জামান। এখন বাবর আলী ক্যাম্প 4-এ নামার পথে রয়েছেন বলে জানান তিনি। 2010 সালের 23 মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠেন মুসা ইব্রাহিম। মেয়েদের মধ্যে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্টের শিখরে পা রাখেন নিশাত মজুমদার। এছাড়া আব্দুল মুহিত, ওয়াসফিয়া নাজরিন বাংলাদেশের পতাকা ওড়ান এভারেস্টের চূড়ায়। আর সজল খালেদ এভারেস্ট শৃঙ্গ জয়ের পর নেমে আসার পথে মৃত্যুবরণ করেন। এটা খুবই বড় একটা অর্জন বাংলাদেশের জন্য। আমার কাছে মনে হয় যে এটা তো সবসময় হওয়া উচিত। প্রতি বছরই বাংলাদেশ থেকে দল হোক, একজন ব্যক্তি হোক, ছেলেরা হোক, মেয়েরা হোক, যাওয়া উচিত। আমি আশা করছি যে উনি নতুন নতুন অ্যাডভেঞ্চারের সাথে বাংলাদেশকে পরিচিত করাবেন, ছেলেমেয়েদেরকে উৎসাহিত করবেন, তরুণ তরুণীদেরকে আরও এই কাজের সাথে যুক্ত করবেন। তো এটার জন্য এটা হলেই আসলে আমাদের এই অর্জনগুলো পূর্ণতা পাবে। বাবর আলীর লক্ষ্য শুধু এভারেস্ট জয় নয়, তিনি একই সঙ্গে বিশ্বের 4র্থ উচ্চতম পর্বতশৃঙ্গ লোৎসে জয়ও আশাবাদী। তামান্না জেনিফার, এটিএন বাংলা। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে বৈশিষ্ট্য হারিয়েছে। আগে দলটি একটা গাছের মতো ছিল, কিন্তু এখন তারা পরগাছা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা GM কাদের। দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগের আগের বৈশিষ্ট্য ছিল তারা জনগণকে ধারণ করত, কিন্তু এখন তারা জনগণের কাঁধে চেপে বসেছে। বর্তমানে আওয়ামী লীগ কিছু পেশাজীবী, কিছু সরকারি কর্মচারীর সমন্বয়ে বড় একটা সংবদ্ধ দল হয়েছে। আওয়ামী লীগের আগে বৈশিষ্ট্য ছিল তারা জনগণকে ধারণ করত, এখন জনগণের কাঁধে চেপে বসে গেছে। আগে তারা একটা গাছের মতো ছিল যে তাদের ছায়া সবাই বিশ্রাম নিতে পারে, এখন সেটা হয়ে গেছে একটা পরগাছা। সেই আওয়ামী লীগ এখন একটা এমন সংঘবদ্ধ গোষ্ঠী, তাদের কতগুলো কাল্ট বলে ইংরেজিতে, সিউল কাল্ট, সেই কাল্ট হিসেবে তারা দল চালাচ্ছে। বিড়ি শিল্পে ভ্যাট ও ট্যাক্সের দুর্দশা রোধ সহ 5 দফা দাবিতে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন মানববন্ধন করেছে। শহরের নূরপুর বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ পাবনা অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মোহাম্মদ হারিক হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম ইসলাম, সংগঠনের সহসভাপতি রানী খাতুন, সাংগঠনিক সম্পাদক দুলাল শেখ, যুগ্ম সম্পাদক রমজান আলী,
কোষাধ্যক্ষ খোকন রায়, জেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসে স্মারকলিপি দেওয়া হয়। যদি এখন থেকে কোন ব্যবস্থা কাস্টম গ্রহণ না করে, আগামীতে এর থেকে আরো বড় ধরনের কর্মসূচি দিয়ে আমরা কিন্তু সংগ্রামের বড় ধরনের কর্মসূচি দিয়ে কাস্টম অফিস ঘেরাও করব। আমরা দেখতে চাই সরকার যেন রাজস্ব পায়। ট্রাফিক পুলিশে হয়রানি ও যত্রতত্র মামলা দেওয়ার প্রতিবাদে সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ডাকে আজ সকাল থেকে জামালপুরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে। চালকদের অভিযোগ, শনিবার একদিনে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি চালিত ৬৫টি অটোরিকশাকে হয়রানিমূলক মামলা দেয় পুলিশ। এ নিয়ে সিএনজি চালিত অটোরিকশার মালিক ও শ্রমিকদের মাঝে অসন্তোষের সৃষ্টি হয়। এর প্রতিবাদে শ্রমিক ইউনিয়ন ধর্মঘট পালন করছে। হঠাৎ এই ধর্মঘটে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। জামালপুর শহরের 5টি পয়েন্ট থেকে প্রতিদিন প্রায় ২,০০০ সিএনজি চালিত অটোরিকশা যাতায়াত করে। উন্নত বিশ্বের মতো দেশে এবার গবাদি পশুতেও লাগছে বারকোড। প্রাথমিকভাবে ৫০,০০০ গরুতে বারকোড ব্যবহারের কাজ শুরু করেছে সরকার। এর মাধ্যমে গরুর মাংস বা দুধের উৎস জানতে পারবেন ক্রেতারা। একই সাথে পশুর জাত, খাদ্যাভ্যাস, রোগ সহ বিস্তারিত তথ্য জানা যাবে বারকোডের মাধ্যমে। এতে করে পশু ব্যবস্থাপনা যেমন সহজ হবে, তেমনি মাংস রপ্তানিতেও প্রতিবন্ধকতা কাটবে বলে মনে করেন প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানকে সাথে নিয়ে একরামুল হক সায়েমের আরেকটি রিপোর্ট। সাধারণ পণ্যের মতো এবার গরুর শরীরেও বারকোড। পোশাক সহ বিভিন্ন পণ্যের ব্যবহার এখন অনেকটা আবশ্যক হলেও গবাদি পশুতে বারকোডের প্রচলন নতুন ঘটনা। কিউআর কোড স্ক্যান করে গবাদি পশুর মালিককে, তার ঠিকানা, কি জাতের পশু, বয়স এবং স্বাস্থ্যগত ও খাদ্যাভ্যাসগত নানা তথ্য জানতে পারবেন ক্রেতারা। ধারণা পাওয়া যাবে মাংস ও দুধের মান সম্পর্কে। সিরাজগঞ্জের শাহজাদপুরের 10টি খামারের গরুকে নিবন্ধনের আওতায় এনে লাগানো হচ্ছে বারকোড। কানের দিয়ে গেছে যে ক্ষয়ক্ষতি যদি লইতেছে, আপনারা গরিব মানুষ পথে বসে যাবেন, যাতে না বসেন হের লেগে এই জিনিসটা করে দিয়ে গেছে। ইন্স্যুরেন্সের আওতায় গরু বাছুর নিয়ে আসা হবে অনেক ফার্মারদের। জাত এবং দুধের উৎপাদন, এই তথ্যগুলি এমনকি তার দাদা দাদি নানা নানির পরিচয় আমরা এই বারকোডের মাধ্যমে জানতে পারবো। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পশুকে বীমার আওতায় আনা, তথ্য সংরক্ষণ ও মাংস রপ্তানির পথকে সহজ করার লক্ষ্যে গরুর অনলাইন নিবন্ধন ও বারকোড ব্যবহারের উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। 2025 সালের মধ্যে এর আওতায় আনা হবে 50,000 গবাদি পশু। পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরি হলে যেটা আমাদের লাভবান হবে, এই অ্যানিমেলটার মুভমেন্ট থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশন রক্ষিত থাকবে। অ্যানিমেলটার ধরেন ভ্যাকসিন, ডিওয়ার্মিং এর যেগুলো ইনফরমেশন লাগে, কি কি ধরনের খাবার সে খাচ্ছে, প্রতিদিনের ডাটাবেসটা সেখানে আমরা আপলোড করে থাকবে। অ্যানিমেলের ট্রেসেবিলিটিটা আসলে মাংস রপ্তানির একটা উন্মুক্ত দ্বার তৈরি হবে। এখন আমার অ্যানিমেলে ভ্যাকসিন করা হচ্ছে কিনা ডাটাবেস যদি থাকে, তাহলে আমি বলতে পারবো হ্যাঁ আমার অ্যানিমেলে অমুক তারিখে অমুক ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যয় আছে, সেই অনুসারে ট্যাগগুলো নেয়ার আমদানি করার একটা ব্যয় আছে, এবং ট্যাগিং করা অ্যানিমালকে এর জন্য একটা অপারেশনাল কস্ট আছে। এটা খুব বেশি না, খামারি নিজস্ব কোনো খরচ নেই, পুরো খরচটাই সরকার বহন করবে। বিনিময়ে খামারি সচেতনতা পাবে, প্রচুর পরিমাণে প্রশিক্ষণ পাবে, ওই খামারি হবে পায়োনিয়ার ওই এলাকার জন্য। গবাদি পশুর উৎপাদন বেশি এমন 16টি উপজেলার নির্দিষ্ট কিছু খামারে প্রাথমিকভাবে চলছে বারকোড ব্যবহার ও নিবন্ধনের কাজ। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ মোট 22 জনকে আটক করেছে পুলিশ। হাসপাতালে রোগীদের হয়রানি ও প্রতারণার অভিযোগে 12 জন দালাল ও 10 জন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে কোতোয়ালি থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুম জানান, হাসপাতালে আসা অনেক রোগী ও স্বজনরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকের দালালদের দ্বারা হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন। এছাড়া হাসপাতালের বহির্বিভাগে নির্দিষ্ট সময়ের বাইরে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের দৌরাতের কারণে তাদের আটক করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন, কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন প্রমুখ।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামের এক কৃষকের 7.5 বিঘা জমির ফসল কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে কৃষক গোলাম মোস্তফা 12 থেকে 13 লক্ষ টাকা ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত গোলাম মোস্তফা মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। রাজনৈতিক শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। তার 4 বিঘা জমিতে কলা, 2 বিঘা জমিতে পেঁপে এবং 2.5 বিঘা জমিতে বাঁধাকপি আবাদ করেন। আর কিছুদিনের মধ্যে এইসব ফসল সংগ্রহের অপেক্ষায় ছিলেন তিনি। শনিবার গভীর রাতে ক্ষেতের প্রায় সব কলা ও পেঁপে গাছ ও 2.5 বিঘা জমির বাঁধাকপি কেটে নষ্ট করে দেয়। এতে অসহায় হয়ে পড়েছেন কৃষক গোলাম মোস্তফা। নওগাঁর ঐতিহ্যবাহী সতীহাট কলার হাটে সপ্তাহে বেচাকেনা হয় কোটি টাকার কলা। চম্পা, মানিক, সবরি ও সাগর সহ নানা জাতের কলার চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষকরা। এতে খুশি তারা। লাভজনক হওয়ায় এই অঞ্চলে দিন দিন বাড়ছে কলা চাষ। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন খায়রুল ইসলাম। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগম নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী সাতিহাট কলার হাট। সপ্তাহে রোববার, সোমবার ও মঙ্গলবার কাকডাকা ভোরে নিজেদের চাষ করা নানা জাতের কলা নিয়ে হাজির হন চাষিরা। জাত ও আকার ভেদে এই হাটে কলার প্রতি কাঁদি বিক্রি হচ্ছে 100 থেকে 500 টাকা পর্যন্ত। প্রতি হাটেই এখানে বেচা কেনা হয় 50 লাখ থেকে 1 কোটি টাকার কলা। এবার কলার উৎপাদন হয়েছে ভালো। বর্তমান বাজারে যার চাহিদাও রয়েছে ব্যাপক। এই অঞ্চলের কলা সুস্বাদু হওয়ায় দূর দূরান্তের ব্যাপারীরা কলা কিনে নিয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা বিক্রি করে থাকেন। এখানে মানিকের কলা পাওয়া যায়, চাম্পা কলা পাওয়া যায়, সাগর কলা পাওয়া যায়, সব কলা পাওয়া যায়। খাইতে খুব ভালো, কাস্টমারে খুব করে, প্রশংসা করে। চাপাই থেকে আইসি সুদির হাটে মাল কিনতে, চাপা কলা গালা দেখা গেছে ভালোই, এখানে দানা গালা ভালো আছে। অনুকূল আবহাওয়ার কারণে এবছর জেলায় 1220 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। চাষাবাদ বাড়াতে কৃষকের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। সাগর কলা, অনুপম বা সবরি কলা এবং চিনি চাম্পা কলা, এই জাতগুলো কৃষক বাজার দর ভালো থাকাতে কৃষক লাভবান হয়েছে এবার কলাতে, এবং বাজার এখন পর্যন্ত ভালো। সরকারি পৃষ্ঠপোষকতায় এই কলা চাষ বৃদ্ধি করা গেলে বাংলাদেশেও কৃষিক্ষেত্রে কলা অন্যতম ভূমিকা রাখবে বলে মনে করছেন নওগাঁর কলা চাষিরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানী ঢাকা সহ দেশের 10টি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, খুলনা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি গ্রামগঞ্জের খবর। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।